জীবন মানেই তো ছুটে চলা, আর সেই চলার পথেই খুঁজে নেওয়া নতুন দিগন্ত। প্রতিদিনের একঘেয়েমিকে ছুটি দিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন অভিজ্ঞতার সন্ধানে, যেখানে অজানা পথের বাঁকে লুকিয়ে আছে কত গল্প, আর তার সাথে প্রকৃতির মায়াবী সৌন্দর্য, যেখান থেকে চোখ সরানো ভীষণ কঠিন। আচ্ছা, এক রাত্রি দুদিনে কি শুশুনিয়া আর অফবিট পুরুলিয়াকে ঘুরে দেখা সম্ভব? প্রশ্নটা আমার তরফ থেকে তোমাদের জন্য, আর সেম প্রশ্ন আমাকে করলে আমি বলবো সম্ভব। তার জন্য চাই প্রপার প্ল্যানিং। আজ এই ট্যুর গাইড ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব সেই সমস্ত কিছুই, আর তার সাথে দেখাবো প্রকৃতির এক মায়াবী সৌন্দর্য, যা শুধু ক্যামেরায় নয়, মনে গেঁথে থাকবে চিরকাল। আর দুর্গম পথ পেরিয়ে পৌঁছবো প্রকৃতির একেবারে কাছাকাছি। তোমরা রেডি তো? তো চলো এই বাঁধরা ছকের বাইরে দুগ্গা দুগ্গা বলে শুরু করি আজকের এই এক রাত্রি দুদিনের অপূর্ব টাইম এবং বাজেট ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চার জার্নি ট্যুর। তাহলে শুশুনিয়া পাহাড়ের ট্যুর গাইডের জার্নির প্রথম পাতার গল্প শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথমে আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। গতকাল অষ্টমীর রাতে মা বাবার সাথে পাড়ার ঠাকুর দেখতে গেছিলাম, আর বাড়ি ফিরে রাত্রিবেলাতে ব্যাগ রেডি করে রেখেছিলাম, কারণ খুব সকাল সকাল আমাদের বেরোনোর প্ল্যান রয়েছে। ঘড়িতে ভোর সকাল 3:50 অ্যালার্ম সেট করা ছিল। সে মতোই সকালে উঠে রেডি হয়ে নিলাম, কারণ এক্ষুনি না বেরোলে অনেকটাই লেট হয়ে যাবে। এখন ভোর সকাল 4:50, চারিদিকে একদম নিস্তব্ধ। আর যেহেতু সামনে শীতকাল আসছে, তাই হালকা হালকা ঠান্ডা রয়েছে বাতাসের মধ্যে, আর তার সাথে রয়েছে ভোরের পাখির ডাক। এইরকম ওয়েদার যে কোনো ট্রাভেল জার্নির এক্সাইটমেন্ট দ্বিগুণ করে দেয়, তার বলার অপেক্ষা রাখে না। মা বাবাকে পুরো ট্যুর প্ল্যানটা বলে ভালো করে বুঝিয়ে বেরিয়ে পড়লাম। আজ এই জার্নিতে আমি আছি, রিয়া আছে, আর আমাদের প্রিয় সাথী শেরপা। প্রতিটা ট্রিপে শেরপা কিন্তু আমাদের বন্ধুর মতো পাশে থাকে। ইঞ্জিন অন করতেই একটা মিষ্টি শব্দ হলো, যেন মনে হলো শেরপা বলছে চলো রওনা দিই। বাড়ি থেকে বেরিয়েই আমরা সোজা উঠলাম STKK রোডে। STKK রোডের পাশেই রয়েছে গোয়ারা বারোয়ারিতলা। এই চত্বরে পুজো উপলক্ষে কিন্তু বিশাল বড় মেলা বসে। তো আমরা ঠিক 4:57 বাড়ি থেকে রওনা দিলাম, আর আমাদের ডেস্টিনেশন এখন আমাদের অম্বিকা কালনা, মানে আমাদের বাড়ি থেকে মেমারি। তো এখন সোজা রাস্তা চলে যাচ্ছে নবদ্বীপের দিকে। এই রাস্তাটা আপনারা দেখেছেন, আমি অনেক ভিডিওতে দেখাই। আর এদিকে আমি চলে গেলাম, এটা হচ্ছে আমাদের বাগনাপাড়া স্টেশনের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা আমাদের সোজা নিয়ে যাবে মেমারিতে। বাগনাপাড়া থেকে শুশুনিয়া যেতে গেলে গুগল ম্যাপ অনুযায়ী টাইম লাগবে ওই 4 ঘন্টা মতো। আর আমরা কিন্তু মেমারি, বর্ধমান, দুর্গাপুর আর বাঁকুড়ার উপর দিয়ে গিয়ে শুশুনিয়ায় যাব মুরুডবাহা ইকো পার্কে। আজকে আমাদের ওটাই আস্তানা, তো আজকের টার্গেট পয়েন্ট আমাদের ওটাই। তো চলুন আস্তে আস্তে যাই সামনের দিকে। কীরকম কী হবে সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা জুড়ে থাকুন। চলুন যাত্রাটা এখান থেকে শুরু করলাম। দুর্গা দুর্গা বলে জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথের নাম নিয়ে ওম নমঃ শিবায়। চলুন, আজকের ডিস্টেন্সটা আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে প্রথমে মেমারি। যত ভোর ভোর সকাল সকাল কিছুটা রাস্তা এগোনো যায় তত ভালো হবে, কারণ এখন যত বেলা বাড়বে অফিসের প্রেশারটা থাকবে না, কারণ আমরা আজকে যাচ্ছি আজকে হচ্ছে দুর্গাপুজোর নবমীর দিন। আমরা 2 দিন এখানে ছিলাম, ঠাকুর দেখেছি, 2 জায়গায় ঘুরেছি। কালকে বাবা মার সাথে বেরিয়েছিলাম আমাদের লোকালে। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে লাইটিং চলছে, এগুলো আমাদের লোকাল এলাকার আর কি পুজো। আর আমরা আজকে তো আমরা নবমী আর দশমী প্ল্যান নিয়েছিলাম, যেহেতু 2 দিন ছুটি আছে, তাই এই 2টো ছুটির দিনের মধ্যে কোথা থেকে শর্ট টাইমে ঘুরে আসা যায়, আর সেই প্ল্যানটি আপনাদের সাজিয়ে দেবো। আর এটা আমাদের স্টেশন বাজার, যে বারোয়ারি কমিটি উদয়ন সংঘ, সেটা পার করে আমরা এখন চলে এসেছি বাগনাপাড়া স্টেশন। এটা হচ্ছে সেই বাগনাপাড়া স্টেশন যেখান থেকে আমি রেগুলার ডিউটি যাই। তো এখান থেকে মেমারি যেতে টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। আর এখন আমরা যেহেতু 5টার আগে আমরা বেরিয়েছি, আমরা আশা করছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো প্রায় 11টার টার্গেট রাখছি। দেখছি তার আগে পৌঁছতে পারলে তো খুবই ভালো হয়, কারণ আজকে আমাদের যে হোমস্টেতে আমরা থাকবো
সেই হোমস্টেতে আমরা আজকে চেক ইন করি আর কি। আমরা ব্যাগপত্র লাগেজ রেখে আমরা ওখান থেকে আবার সোজা বেরিয়ে যাব। আমাদের যে সাইট সিনগুলো থাকবে, তো সেই সাইট সিনগুলো আমরা কোথায় কি যাচ্ছি সেটা আমরা সবই দেখাবো। আর আমরা এখন মুক্তাপুর ব্রিজটা এই যে ক্রস করছি। আর সেখানে কি আমাদের কিন্তু আজকে ওখানে গিয়ে থেমে গেলে হবে না, আমাদের সাইট সিন কভার করতে হবে। কারণ 2 দিন ছুটির মধ্যে কিভাবে আজকে ডেস্টিনেশনগুলো কভার করবো সেগুলো আপনাদের দেখানো রয়েছে। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আজকে। তো চলুন আস্তে আস্তে ডিস্টেন্সে পৌঁছানো যাক, আর আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর এখন সেরকম ওয়েদারের আপডেট বলতে আজকের বৃষ্টির কথা এখনো বলা যায় না। আজকে শুনছিলাম যে হালকা বৃষ্টিপাত হতেও পারে। আমরা সেই মতো সমস্ত রেনকোট সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আমাদের কাছে সব কিছু রেনকোট যেহেতু আছে, সেহেতু বৃষ্টি নিয়ে ভয় নেই অতটা। কিন্তু বৃষ্টি না হলেই সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে আমাদের সাইট সিনগুলো কভার করতে গেলে কোনো রকম অসুবিধা হবে না। আর এখন ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। যেহেতু আমার এই ট্রিপটা শর্ট টাইম আর বাজেট ফ্রেন্ডলি ট্রিপ, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি কোথায় কীরকম খরচ করছি, যেরকম আমি এখন যে কত টাকার পেট্রোল ভরলাম, সেগুলো কিন্তু আমি পুরো ডিটেলসটা এই ভিডিওতে দেবো। আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই 2 দিনের জন্য যদি আপনি যান, তাহলে আমার মতো ঘুরতে গেলে আপনাদের টোটাল খরচ কীরকম হবে সেটার কিন্তু একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো সময় কোনো কিছু কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর এরপরে আমি যদি আবার কোথাও পেট্রোল ভরাই, তার আপডেট আপনাদের আমি দিয়ে দেবো। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে সামনে ধূসর রাস্তা আর মাথার ওপর চাঁদের আলো। ভোরের এই শান্ত পরিবেশে বাইকের শব্দটাই যেন প্রকৃতির একমাত্র সঙ্গীত। দুপাশে কুয়াশায় ঢাকা ধানের ক্ষেত, আর মাঝে মাঝে গ্রামের কুকুরের ডাক শুনে মনে হলো সত্যিই আমি রাস্তায় আছি। এই রকম ভোরবেলায় বাইক চালানোর আনন্দটাই আলাদা। সকালের এরকম একটা শান্ত পরিবেশ মনকে যেন আরও বেশি শান্ত করে দিল। এখন আমি যাচ্ছি কালনা শহরকে পেছনে ফেলে সোজা মেমারির দিকে। এখন রাস্তা পুরোপুরি ফাঁকা। আমি বাইক ছুটি দিলাম সোজা মেমারির দিকে। মাঝে মাঝে রাস্তার ধারে চায়ের দোকান খুলছে, আর চায়ের দোকানের ধোঁয়া আর সকালের আলো একসাথে মিশে যেন একটা আলাদাই আবহাওয়া তৈরি করছে। কি অপরূপ, কি মায়াবী, তাই না? সোজা রাস্তা থেকে আসার পর দেইপুর স্টেশন পার করি আমরা এখন উঠে পড়েছি ওল্ড দিল্লি রোডে। এই রাস্তাটা কিন্তু বেশ মসৃণ, খুব ভালো। সামনে বিশাল হাইওয়ে খুলে গেছে। বাইকের স্পিডটা একটু বাড়ালাম, কিন্তু মনটা খুব শান্ত। সেরপর গিয়ারের চেঞ্জের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমি যেন উড়ে চলেছি। সামনে সূর্য এখনও কিন্তু ওঠেনি, সকালের মেঠো আলোর আভা এখনও কিন্তু রয়েছে। তো এটা দেখে মনে হচ্ছিল আমরা কিন্তু টাইমের সাথে তাল মিলিয়ে চলতে পারছি, হয়তো আমরা টাইমের আগেই পৌঁছে যাব। রাস্তার দুপাশে এখন গাছগাছালি আর পাখির ডাক দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজের সাজে সেজে উঠেছে। এই সবুজের ভেতর দিয়ে বাইক চালানো মানে যেন জীবনের সব টেনশন উড়ে যাচ্ছে। চলুন আমরা এই যে মেমারি, আই লাভ মেমারি লেখা রয়েছে, আর এখান থেকে আমাদের টার্গেট সেট করে নিয়েছে। এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 136 কিলোমিটার। আমাদের সময় লাগবে দেখাচ্ছে 3 ঘন্টা 35 মিনিট। এই যে এখান থেকে মেমারি স্টেশন যাওয়া যায়, মেমারি। আর আমরা এই রাস্তা ধরে এখন সোজা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বর্ধমান। তো আমরা মেমারি ডেস্টিনেশন যেটা ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি, আর আমাদের যে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান। তো আমরা এখন সেখানে যাবো। আর মেমারিতে কিন্তু বেশ ভালো দুর্গাপুজো হয়, আর সে মতো লাইটিং এখনো জ্বলে আছে। সকালের ভোর সকালের যে অন্ধকার সেটা মানে সবে কেটে আর কি এখন যেটা বলছিলাম আমাদের এই যে সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর আমরা নবমীর দিন আমরা এখানে দুর্গা ঠাকুর দেখার পর এখন যাচ্ছি শুশুনিয়া হিলের দিকে। তো ওখানেও যদি কোনো জায়গায় এরকম দুর্গা পুজো হয় তো সেটাও আপনাদের দেখাবো। চলুন আজকে পাহাড়ের কোলে যদি কোনো দুর্গা পুজো থাকে তো সেটা দেখবো নবমীর দিন। তো সেখানে সিনিক ভিডিও দেখাবো, সেখানে প্রত্যেকটা স্পট ভিজিট করাবো। আর আজকের জার্নিটা আজকে সেই লেভেলের হবে, সেই নেক্সট লেভেলের একটা জার্নির একটা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আস্তে আস্তে এভাবে আমরা পৌঁছে যাই। এখানে একটা প্যান্ডেল রয়েছে, এরকম অনেক কটা প্যান্ডেল মেমারিতে হয়। আর এই রাস্তা ধরে আমরা এখন সোজা এগোচ্ছি। তো চলুন যেতে যেতে কোথায় কি দাঁড়াই, কি করি না করি সবই থাকবে, পুরো যাত্রাপথের গল্পটাই থাকবে, আর সেই গল্পটার সাথে আপনারা জুড়ে থাকবেন। এখন আমি ক্রস করছি, এটা হচ্ছে বর্ধমান মেন লাইনের যে রাস্তা,
আর ওইখানে রয়েছে মেমারি স্টেশন। আর এটা হচ্ছে রেল গেট, যেটা জিটি রোডের ওপরে। তো সেটা আমরা অলমোস্ট কভার করে এই আবার একটা বাম্পার প্রচুর বাম্পার পাচ্ছি এই রাস্তায়। আর এখন আমরা আবার রেল গেটটা ক্রস করবো এখান থেকে এইভাবে। ছোট্ট একটা মন্দির, তার সাথে দুর্গাপুজো হচ্ছে। আমরা আবার এখান থেকে কভার করছি বর্ধমান মেল লাইন। আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বর্ধমান, আর সেখান থেকে আমাদের পরের টার্গেট অ্যাচিভ করতে হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে বর্ধমান। মোটামুটি যেই টাইমটায় আমরা বাইরে থেকে বেরিয়েছি আর এখন যেই টাইমটা আমরা মেনটেন করে চলছি, এরকমভাবে যদি যেতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের যে টার্গেট থাকবে, যেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল 11টাকে, তার আগেই আমরা পৌঁছে যাবো। আমরা চেষ্টা করছি, যেহেতু এখন টাইমটা আমাদের অনেকটাই বেঁচে যাবে দেখছি, সেহেতু আমরা চেষ্টা করছি মোটামুটি ওই 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকার। তার মধ্যে 2 জায়গায় ব্রেক নেবো, যেটা বলছিলাম, একটা সোয়েল রিচার্জ করার জন্য, একটা আমাদের যে চা সেটা তো আমাদের লাগবেই, তো চা খেতে হবে। আর এক জায়গায় দাঁড়াবো হচ্ছে আমাদের দামোদর রিভারে। তো আমরা এখন রসুনপুর স্টেশনটা পার করছি, রসুনপুর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আর যেটা গেট ছিল ওটা হচ্ছে রসুনপুর যে রেল গেট সেটা। আর এখন আমাদের এই রাস্তাটা সরে যাচ্ছে হচ্ছে বর্ধমান। তো আমরা এখন খানিকটা রাস্তা এগোনোর পরে, রসুনপুর থেকে খানিকটা রাস্তা এগোনোর পরে আমরা কিন্তু যে আমরা হাইওয়ে আছে, সেই হাইওয়ের সাথে কানেকশন করতে হবে। আর আমরা এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে যাবো হচ্ছে বর্ধমান। আর আমাদের নেক্সট টার্গেট পয়েন্ট হচ্ছে বর্ধমান। তো মেন জার্নিটা আমি যেটা আপনাদের বলছিলাম, যে আমরা ছোট ছোট ভাগে ডিভাইডেড করে নিয়েছি। আমরা সেই মধ্যে প্রত্যেকটা যে আমাদের টার্গেট পয়েন্ট আছে, সেই টার্গেট পয়েন্টগুলো অ্যাচিভ করবো। আর আস্তে আস্তে আমাদের মেন ডেস্টিনেশন আছে শুশুনিয়া হিল, তো সেখানে পৌঁছে যাবো। তো চলুন এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো। আর এখান থেকে আমরা এই যে হাইওয়েতে উঠে পড়লাম, কোনো অসুবিধা নেই। সেরপর একদম তেজ না আগেই মিটিয়ে দিয়েছি। এবার হাইওয়ে থেকে আমরা সোজা যাব বর্ধমানের দিকে। মেমারি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এই রাস্তাটা যেন সে উড়ে যাওয়ার জন্য তৈরি। সামনে খোলা আকাশ আর বাইকের গতি, মন এখনই ভীষণ ফুরফুরে। আমি গতবার যখন পুরুলিয়া গেছিলাম তখন মেমারি থেকে আমি তারকেশ্বর রোডটা ধরেছিলাম। বাকি এই রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু আমি এই রাস্তাতে যাইনি। আর এবার যখন শুশুনিয়া পাওয়ার যাচ্ছি আর অব্বিত পুরুলিয়া ভ্রমণে যাচ্ছি, তখন কিন্তু আমি এই রাস্তাটাই বেছে নিয়েছিলাম। আর অনেকেই আছেন যারা এই রাস্তাটা কিন্তু নর্থ বেঙ্গল যান, তাদের কিন্তু এটা খুব চেনা পরিচিত একটা রাস্তা। আর এই রাস্তাতে আমি প্রথম গাড়ি নিয়ে যাচ্ছি, তার একটা অনুভূতি একটা আলাদা। আর আপনারা সামনের দিকে লক্ষ্য করেছেন, এই দেখুন রাস্তার দুপাশে যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, মনে হচ্ছে যেন সবুজের একটা গালিচা বেছানো। শহরের ধোঁয়া থেকে অনেক দূরে এই দৃশ্য সত্যি ভীষণ শান্তির। আর এরকম সবুজ ধান ক্ষেত দেখে আমরা কিন্তু আইডিয়া করে নিতেই পারি আমরা কিন্তু বর্ধমানে চলে এসেছি। বর্ধমানে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়, সেটা আমরা সবাই জানি। আর এই দৃশ্যগুলো সত্যি যেরকম মনকে শান্ত করে, এরকম সবুজের দৃশ্য দেখে কোথাও যাওয়ার একটা মজাই আলাদা। চারিদিকে শুধু ল্যাংচার দোকান। শক্তিগড়ে ঢোকা মাত্রই এরকম বহু ল্যাংচার দোকান আপনারা দেখতে পাবেন। এই যে ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন, গীতাশ্রী, তো এই সমস্ত বড় বড় সব ল্যাংচার দোকান। আর এখানে বেশ বড় বড় সাইজের বিভিন্ন রকম ক্যাটাগরির আপনি ল্যাংচা পেয়ে যাবেন। তো অনেকেই জানেন, অনেকেই এসছেন এদিকে, এটা নতুনত্ব কিছু নয়। তো আমি যেহেতু এদিকে যাচ্ছি, সেহেতু জায়গাটা একবার দেখালাম আপনাদের। তো আমি এখান থেকে ল্যাংচা খেয়েছি, ভালো বেশ। এখানে অনেকে দাঁড়ায়, ল্যাংচা খায়, অনেকে বাড়ির জন্য নিয়ে যায়। তো আমরা শক্তিগড় পার করছি। আর এখান থেকে তো এখন আমরা এই রাস্তাটা এখন সরে যাচ্ছি বর্ধমান। এরকম সূর্যি মামা কোথায় উঠে গেছে। আর আমরা এতক্ষণ দেখতে পাইনি, যেহেতু মেঘের আড়ালে ছিল। তবে মেঘটা কাটলেই কিন্তু এই গত 2 দিন যা গরম দিয়েছে সেরকম দিলেই হয়। তো সোজা দেখাচ্ছে বর্ধমান, আমাদের সামনে গিয়ে বেঁকে যেতে হবে। আর সোজা দেখাচ্ছে পানাগড়। তো গুগল ম্যাপ তো সেট করে নিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। এরকম হাইওয়ে দিয়ে যাচ্ছি, সকালে এরকম পাখিরা ওপর থেকে যাচ্ছে, আর পাশে এরকম একটা সুন্দর একটা সানরাইজ। কি দারুণ, তাই না?
আর এরকম ওয়েদার হবেই না বা কেন? তো এখন তো আজকে তো নবমী, আমি নবমীর দিন যাচ্ছি। তো আমরা এদিককার যেটা বললাম, এদিককার দুর্গাপুজোর আমেজও নিয়েছি, আর পাহাড়ের কোলে যদি কোনো দুর্গাপুজো হয় সেটাও আপনাদের দেখাবো। তো এরকম আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা পুজোর দুদিন ছুটির মধ্যে শর্ট ট্যুর কোথায় করা যেতে পারে। আর এইরকম কিন্তু আমি এরকম অল্প টাইমের মধ্যে আমাদের কাছে পিঠে কোথায় ঘোরা যায় সেরকম ভিডিও কিন্তু আমি অনেক অলরেডি আগে করেছি চ্যানেলে, আপনারা সেটা দেখে নিতে পারেন যে শর্ট টাইমে আপনারা কোথা থেকে ভিজিট করাতে পারেন। তো আমরা তেমতই আজকেও কিন্তু একটা ডেস্টিনেশনে যাচ্ছি, আর সেই যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে সেই যাত্রার মধ্যে গল্পটা শেয়ার করছি ভার্চুয়ালি। আপনাদের কিরকম লাগছে সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, আমরা এখন বর্ধমানের দিকে প্রায় চলে এসেছি। বর্ধমান হয়ে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেটা অ্যাচিভ করতে হবে আমাদের। তো আমরা বর্ধমানের কাছাকাছি করে পৌঁছেই গেছি। তো আমাদের ডিস্টেন্স থেকে আমি আর বাকি আছি 56 কিলোমিটার। আর আমাদের এই যে জার্নির প্রথম টোল প্লাজা চোখে পড়ে গেল। মেন হাইওয়ে থেকে বেরিয়ে আমরা সাইডের রাস্তা থেকে এখানে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের এবার হাইওয়ে হয়তো ছেড়ে দিতে হবে গুগল ম্যাপ অনুযায়ী। তো সামনে একটা সিগন্যাল আছে, তো সিগন্যাল থেকে আমরা ঢুকে যাবো হচ্ছে বা সাইডে। তো দেখি সামনে রাস্তাটা গুগল ম্যাপে তো দেখাচ্ছে সামনেই রয়েছে, সিগন্যালের পাশেই। আর এখান থেকে আমাদের এবার ঢুকতে হবে। আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, হাইওয়ে ছেড়ে আমরা এখন এই রাস্তায় ঢুকে গেলাম। এবার সূর্যের আস্তে আস্তে টেম্পারটা ধরা পড়ছে, তবে এখনো সেরকম রোদ লাগছে না গায়ে। একটা জিনিস আনতে আমি ভুলে গেছি, যেটা হচ্ছে সানগ্লাসটা। সানগ্লাসটা থাকলে খুব ভালো হতো। আগের দিনই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম, আর কালকে যেহেতু অষ্টমীর দিন ছিল, মানে মা বাবাকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম, আমাদের লোকালিটি যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেগুলো ভিজিট করেছি। তো সেইটা করে আসার পরে আবার যখন মানে ব্যাগপত্র গুছিয়েছি তখন সময় হয়ে গেছিলো প্রায় 12টা। তো আবার মর্নিংয়ে যেহেতু 3:30টার সময় ওঠার ছিল, সেহেতু সেরকম যাতে ঘুমের ক্ষেত্রে অসুবিধা না হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। আমরা 3-4 ঘন্টা রেস্ট নিয়ে আবার এখন আজকে যাচ্ছি। আর আজকে যেহেতু লম্বা একটা শিডিউল আছে, আর যেহেতু শর্ট টাইমের প্রোগ্রাম, সেহেতু এই শিডিউলগুলো একটু চাপের হয়ে ওঠে। কিন্তু যদি শর্ট টাইমের মধ্যে ঘোরার হয় তাহলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো তো করতেই হবে, একটু এটা তো মাথায় রাখতেই হবে আপনাকে। সেরকম আশা করি অসুবিধা হবে না, কারণ সেরকম ক্লান্ত কিছু শরীর এখনো লাগছে না, সেরকম টায়ার্ড নেই শরীরে। তো ঘুরতে যাওয়ার যে একটা এক্সাইটমেন্ট রয়েছে সেটা সব ক্লান্তি দূর করে দিয়েছে। এরকম সূর্যর টেম্পার পুরো একদম হাই, সূর্যি মামা পুরো তার গতি বাড়িয়ে দিয়েছে। আর এরকম সুন্দর একটা ক্যানেল পাস, আর এরকম পাশ দিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি। সামনেই লেখা আছে দুর্গাপুর ব্যারেজ, আর এখানে ব্যারেজের জল এখান থেকে কিন্তু সাইড কেটে বেরোচ্ছে। আর এই যে আমার সামনে দুর্গাপুর ব্যারেজ, ও নাম শুনেছি, কোনো সময় আসা হয়নি, কিন্তু এই প্রথম আমি ভিজিট করলাম দুর্গাপুর ব্যারেজে, তাও আবার সেরপর কাঁধে চেপে। আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজে। ব্যারেজ পার হওয়ার এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। একদিকে দামোদর নদের বিশাল জলরাশি, অন্যদিকে আধুনিক প্রকৌশলে এক দারুণ সৃষ্টি। এই দৃশ্য না দেখে চট করে বেরোনো যাবে না। আমি এখানে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে এখানে সুন্দর এই সিনিক বিউটির মজা নিয়ে তারপর এখান থেকে আবার রওনা দেবো। কারণ আমরা কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আমাদের প্রথমের চা আমাদের এই দামোদর নদের পাশে বসেই দামোদর ব্যারেজের কাছে দাঁড়িয়ে আজকে সুন্দর একটা সিনিক বিউটি দেখতে দেখতে চা খাবো, আর সুন্দর একটা অনুভূতি নেব এরকম একটা সিনিক বিউটির সাথে।
তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। আর আমরা শুরু থেকেই বলছিলাম যে আমরা একটা টি ব্রেক নেব, তো সেরকম কোনো দোকান সেরকম আমরা পাচ্ছিলাম না, কিন্তু ফাইনালি একটা দোকান পেয়েছি যেটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজের পুরো পাশে। আর এখানে এসে এর থেকে ভালো লোকেশন আর কী হতে পারে যে চা খাওয়ার জন্য। আপনাদের জাস্ট লোকেশনটা আমরা দেখাচ্ছি। এরকম পাশে এরকম ছোটো একটা ক্যানেল রয়েছে, আর এরকম চারিদিকে গ্রিনারি। আমি রয়েছি, এই যে শেরপা রয়েছে, এখানে শেরপাকে পার্ক করলাম। আর এই যে সামনে ম্যাডাম রয়েছে ব্যাগপত্র হাতে ধরে। যাই হোক আমরা এখন এখান থেকে খানিকটা দুর্গাপুর ব্যারেজের ভেতরে একটু হেঁটে একটু যাওয়ার চেষ্টা করছি, ওখানে যাব। তো ওই জন্য যেহেতু ওখানে গাড়ি দাঁড় করানো যাবে না, আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছি, এদিকে বাইকটা রাখলাম। আর এখান থেকে আমরা এখন দুর্গাপুর ব্যারেজের দিকে যাব, আর ওখান থেকে হেঁটে খানিকটা জায়গাটাকে অ্যাবজর্ব করবো, আর আপনাদের দেখাচ্ছি লোকেশনটা। চলুন। তো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আর আমরা ঠিক এখানে দাঁড়িয়েছিলাম, এখানে গাড়িটা দাঁড় করিয়েছি এখানটায়। আর এরকম চারিদিকে, আর এখানে হচ্ছে চায়ের দোকান আছে কিছু। চায়ের দোকান থেকে আমরা চা নিলাম, আর এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে এখন আজকের মর্নিংয়ের চাটা আমরা এখানে বসে খেয়েছি। তো আমি ভেবেছিলাম যে কোনো একটা রাস্তার পাশে চায়ের দোকানে দাঁড়াবো, কিন্তু জাস্ট চা খাওয়ার লোকেশনটা যে এরকম হবে সেটা আশা করিনি। কি সুন্দর না লোকেশনটা? এখানে দাঁড়ালাম, আর এখন ব্যাগপত্র নিয়ে আর কি ব্যারেজের দিকে যাচ্ছি, আপনাদের ব্যারেজটা একটু ভালো করে দেখানোর জন্য। এই যে এখান থেকে ডিভাইডেড হয়ে আছে জলটা, এখানে কয়েকটা গেট খোলা আছে, এদিক থেকে এভাবে চলে যাচ্ছে সোজা সামনে। আর আমরা এখন মেন যে গেট আছে সেদিকে যাব। বাহ, এখানে জলটা দেখো রিয়া, বাহ, ওখানে তো ভালো লাগবেই। তো যেহেতু আমাদের দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাওয়ার ছিল, আর সেই জন্য আমি এই লোকেশনটাকে একটা স্পট হিসেবে রেখেছিলাম, যেহেতু আজকের আমাদের প্রথম পর্বে আমরা দেখাচ্ছি আমি বাড়ি থেকে কীভাবে শুশুনিয়া হিলে যাচ্ছি। আর যাওয়ার পথে কিন্তু দুর্গাপুর ব্যারেজের আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম এখানে দাঁড়াবো, কিন্তু চা খাওয়ার প্ল্যানটা এখানে ছিল না। আগে থেকে ভেবেছিলাম চা, যেহেতু আমরা অনেকটা টাইমের আগেই আমরা এই জায়গাটাকে কভার করতে পারলাম, আর আমরা বাড়ি থেকে অনেকটা টাইম কিন্তু হাতে নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু এখন আমরা যেই টাইমে এখন এখানে প্রেজেন্ট আছি, আমরা চেষ্টা করছিলাম যে 11টার মধ্যে ঢোকার, কিন্তু এইভাবে আমরা যদি যাই তো মোটামুটি 9:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো। আর এখানটা যেহেতু বাইক দাঁড় করানো যায় না, সেই জন্য আমরা বাইকটা ওখানে পার্ক করে এখন এই দিকটায় চলে এসেছি আপনাদের ব্যারেজটা কাছ থেকে দেখানোর জন্য। আর এখানে এখন জল ছেড়েছে, আর জাস্ট মানে লোকেশনটা অসাধারণ লাগছে, অসাধারণ। তো ভাষায় প্রকাশ করা যাবে না। দুর্গাপুর ব্যারেজের প্রচুর নাম শুনেছি, কোনোদিন আসা হয়নি, আর এই রুট ধরে কোনো সময় কোথাও যাইনি। তো এইভাবে এই জায়গাটাকে দেখতে পাবো, সেটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। আর এইভাবে নিজের বাইক নিয়ে আসতে পারে আরও বেশি ভালো লাগছে। রিয়া, তোমার কেমন লাগছে? হ্যাঁ, এখানে জলটা যাচ্ছে, দেখুন একবার, সেই লাগছে। জলের গর্জনটা শুনতে পাচ্ছেন তো, এত আওয়াজ জলের, এখানে ধারণার বাইরে। আমরা এখন আছি হচ্ছে দুর্গাপুর ব্যারেজের ওপরে দাঁড়িয়ে আছি, আর ব্যারেজের কয়েকটা গেট এখন খোলা আছে। জাস্ট মানে অসাধারণ লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে, এরকম জলের গর্জন শুনছি, ভাষায় প্রকাশ করা যাবে না। এরকম অনেক কটা গেট এখানে খোলা আছে, আর জাস্ট জলের ঢেউটা একবার দেখুন আপনারা। এই দৃশ্যটা দেখতে যতটা সুন্দর, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু খুবই বিপজ্জনক। আমি যখন 1 অক্টোবর 2025 মানে নবমীর দিন আমি শুশুনিয়া পাহাড় যাচ্ছিলাম, তখন মাইথন আর পাঞ্চের ড্যাম থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু হয়েছিল। সংবাদ অনুযায়ী অক্টোবরের 2 তারিখ 65 কিউসেক এবং 3 তারিখ 70 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে দামোদর নদীর জলস্তর কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে যায়। প্রতি বছরই কিন্তু এরকম একটা বিশাল পরিমাণে জল ছাড়ার কারণে এই নিম্নবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন তাদের কিন্তু একটা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এই বিষয়ে মাথায় রেখে আমি আপনাদের কিছু সতর্কবার্তা দিতে চাই। আমরা জানি জল যখন নিচু দামোদর এলাকায় যেরকম আরামবাগ, খানাকুল, তারকেশ্বর বা পার্শ্ববর্তী এলাকা দিয়ে যায়, তখন ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি শুরু করে। এই বিপুল জলরাশির কারণে নদীগুলি তার জল ধরার ক্ষমতা হারিয়ে ফেলে। এর ফলে যেরকম হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষের ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট ডুবে গিয়ে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এমনকি অনেক সময় বন্যাকে ম্যানমেড বলে অভিযোগ করা হয়। তাই আপনারা এই সময় দামোদর বা শাখা নদীর আশেপাশে যারা থাকবেন, অবশ্যই প্রশাসনের সতর্কবার্তা মেনে চলুন। নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
দামোদর ব্যারেজের এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার পর এখন আমরা আবার রওনা দেবো শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু সতর্কবার্তা সবসময় মনে রাখবেন, সাবধানে থাকুন, ভালো থাকুন। এই ঐতিহাসিক দামোদর ব্যারেজ দেখার পর আমরা আবার রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের পথে। আমাদের এই দামোদর ব্যারেজের দৃশ্যটা দেখতে তো খুব ভালো লাগলো, কিন্তু যেটা আপনাদের বললাম, এটা কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, আপনারা কিন্তু ওখানে দাঁড়িয়ে এদিক থেকে যদি যান তাহলে কিন্তু আপনারা ওখানে চা খেতে পারেন। একটা অন্যরকম অনুভূতি হবে। এরকম একটা সুন্দর সিনিক বিউটির সামনে এরকম চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। তো চলুন এবার আমরা আবার আস্তে আস্তে রওনা দিই শুশুনিয়া পাহাড়ের পথের দিকে। তো দামোদর রিভার ক্রস করা মাত্রই কিন্তু আপনি কত বড় সাপ, অজগর সাপ। তো সামনের ল্যান্ডস্কেপটা দেখে আশা করি বুঝে গেছেন আপনারা, আমরা কিন্তু প্রায় যে পাহাড়ি এলাকা তারই আশেপাশে পৌঁছে গেছি। আর এখান থেকে ল্যান্ডস্কেপ পুরো আস্তে আস্তে এবার চেঞ্জ হওয়া শুরু হবে। তো এগুলো দেখার জন্যই তো আসা এত দূর থেকে, আর এখানে আসতে পেরে এবার আজকে জার্নিটা সাকসেস। এগুলো দেখতেই তো আমরা বারবার ছুটে যাই, এরকম পাহাড়ের দৃশ্য, এরকম উঁচু নিচু সমতল ভূমি ছাড়া যেরকম উঁচু নিচু যে ল্যান্ডস্কেপগুলো, এগুলোই কিন্তু আমাদের ডেস্টিনেশনের যে আমাদের মেন টার্গেট পয়েন্ট, সেগুলোকে অ্যাচিভ করার জায়গা। জাস্ট অসাধারণ লাগছে এরকম এত বাইক চালিয়ে আসার পরে যখন এরকম একটা সিনিক বিউটি দেখছি। বাঁকুড়া হাইওয়ে ডিভিশন, এগুলো ছোট ছোট টোল প্লাজা গুলো ওপেন করা হয়েছে, তারপরে মনে হয় বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার কারণটা কি কে জানে, এরকম আরো আমি দু এক জায়গায় দেখেছি। সামনের দিকে এগোচ্ছি তত যেরকম একটা গ্রাম্য পরিবেশ পাচ্ছি, আর তার সাথে কিন্তু এরকম এরকম মানে মাটির কালারটাও কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। লাল মাটির দেশ, লাল মাটির দেশে আমরা প্রবেশ করেছি। তার সময় যে ভাইবটা পেয়েছিলাম এখানে দেখে সেটা মনে হচ্ছে। সামনে এই টাইমটায় খেজুর গাছের রস কাটা চালু হয়ে যাবে। আমরা কিন্তু এই নভেম্বরের দিক করে গেছিলাম পুরুলিয়ায়, আর এদিকে এরকম প্রচুর খেজুর গাছ রয়েছে, কত খেজুর গাছ। তো সেইগুলো কিন্তু দুদিন পরেই চালু হয়ে যাবে। আর সেই একটা যে পুরুলিয়া যাওয়ার সময় যে ভাইবটা পেয়েছিলাম, যে খেজুর গাছের গন্ধ শুকতে শুকতে পুরুলিয়ার মতো জায়গায় যাচ্ছিলাম, তো সেইটা বাস অসাধারণ লাগে। এখানে একটা বাজার চোখে পড়লে, বাজার থেকে আমাদের এখানে একটা তেমাতা ছিল, এখান থেকে আমরা দেখে গেলাম হচ্ছে বাস সাইডের দিকে। সামনেটা একবার দেখুন, একবার কিসের কারখানা কি এটা আমি ঠিক জানি না, পাহাড়ের মতো লাগছে পুরো সামনেটা। কত বড় চিমনি, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো বড় চিমনি দেখলাম। ক্যামেরায় কি আসছে, কি লাগছে। তো এবার বুঝতে পারছি এটা কোনো কারখানা না, এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এতক্ষণ পর বুঝতে পারলাম, দূর থেকে ঠিক বোঝা যায়নি, তবে এখানে আসার পর বুঝতে পারলাম এটা তাপবিদ্যুৎ কেন্দ্র। বিশাল বড় এলাকা নিয়ে, পাহাড়ের মতো পুরো চিমনি গুলো, দেখতে খুব ভালো লাগবে। এবং ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে দেখেছেন। এখান থেকে আমরা এবার সোজা যাবো শুশুনিয়া হিল। 21 কিলোমিটার বাকি, আর সময় লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 31 মিনিট। শহরের কোলাহল পেরিয়ে এখন রাস্তাও শান্ত হয়ে এসছে। দুপাশে গাছের সারি, হালকা হাওয়া গায়ে লাগছে। শেরপার ইঞ্জিনের মৃদু গর্জনটা যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে গেছে। এমন সময় মনে হয় বাইক চালানো শুধু চলা নয়, এ যেন এক অন্য ধরনের ধ্যান।
তো জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে এখন আছি, আর এই যে আখের রস যাওয়ার সময় দেখতে পেলাম, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে আর সেরকম কোনো দোকান পাইনি বলে আমরা আর দাঁড়াইনি, আর যাওয়ার সময় এরকম আখের রস পেলাম বলে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। এই যে ম্যাডাম খাচ্ছে আখের রস। কিরম লাগছে জঙ্গলের মধ্যে আখের রস খেয়ে? কিরম অভিজ্ঞতা? অ্যাডভেঞ্চার হচ্ছে, অ্যাডভেঞ্চার। তো আমরা কিন্তু এখন ফরেস্ট রেঞ্জের মধ্যে আছি, আর এখন এখানে দাঁড়িয়ে আমরা আখের রস খেলাম। আর এখন এখান থেকে আমাদের ডিস্টেন্স আর বেশি দূরে নয়, মাত্র 20 কিলোমিটার রাস্তা আছে, আর সময় লাগবে 30 মিনিট মতো। আর অলরেডি আমরা আমাদের যে ভিডিওর প্রথম পর্ব ছিল, যে বাড়ি থেকে শুশুনিয়া পাহাড় পর্যন্ত পৌঁছানো, তার শেষ লগ্নে প্রায় পৌঁছেই গেছি। আর আমি কিন্তু টোটালি 2 দিনের প্রোগ্রামটাতে কয়েকটা পর্বে আমি ডিভাইড করব, কারণ যদি কয়েকটা পর্ব না করি প্রত্যেকটা স্পট আপনাদের আমি ঠিকঠাক করে দেখাতে পারবো না, আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো প্রত্যেকটা পর্ব আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো, আর প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন। নাহলে এই 2 দিনের প্রোগ্রামে আপনারা যদি আমার মতো করে আসেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাক করে ভিজিট করতে পারবেন না। আমি যেভাবে শিডিউল করেছি, কোথায় কখন যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিটেলস আপনাদের দেখাবো। আর এখন আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু হাতি চলাচল করে। আর এই ফরেস্ট যে রেঞ্জটা আছে না, এটা খুব সুন্দর, আপনাদের একটু ব্যাক ক্যামেরা আমি দেখাবো। আর এই যে আমি আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আপনাদের একবার এই ফরেস্ট রেঞ্জটা দেখাচ্ছি। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর এই যে এখানে আখের রস বিক্রি হচ্ছে, আর এই পুরো এলাকাটা ফরেস্ট রেঞ্জ আছে, যেরকম পুরো জঙ্গল, আর এই পুরো জঙ্গল এলাকা। এখানে দাঁড়িয়ে এরকম আখের রস খাওয়ার একটা মজাই আলাদা। প্রথম এরকম আর কি উপলব্ধি হলো যে জঙ্গলের মধ্যে আখের রস। তো চলুন, আর ভিডিওটা এবার আমাদের শেষ লগ্নে প্রায় পৌঁছে গেছি, এটা আপনাদের বললাম। আর এবার আমাদের যে ডেস্টিনেশন আছে সেটা আমরা যাই, গিয়ে আপনার সাথে আবার কথা বলছি। এখন রাস্তাটাও বদলে গেছে, চেনা কালো রাস্তার জায়গায় এখন সে বিখ্যাত লাল মাটির পথ। এই লাল রঙের ধুলো যখন বাতাসে উড়ে আসে, তখন মনে হয় আমি যেন বাংলার মাটির গন্ধে ডুবে আছি। এই মাটির রঙটাই তো বাঁকুড়ার আত্মা, বাঁকুড়ার আসল পরিচয়। আমরা শুশুনিয়া পাহাড়ে এসেছি দুর্গাপুজো দেখার জন্য। তো আপনারা এবছর কোথায় কোথায় গেছেন ঠাকুর দেখতে বলবেন। আর এখন কাশফুলের বনটা, ও কি লাগছে। পথের ধারে ছোট ছোট গ্রাম পড়ছে, মাটির ঘর, বাঁশের বেড়া, উঠোনে শুকনো লাল মরিচ। ছোট ছোট ছেলেরা দূর থেকেই হাত নাড়ছে, বাইক দেখলেই হাসছে। এই ছোট ছোট দৃশ্যগুলোই একটা বড় গল্প বলে, বাংলার সহজ সুন্দর জীবনের গল্প। লালপুর, জায়গাটার নাম হচ্ছে লালপুর। নামের সাথে জায়গার মিল আছে, জায়গার মাটিটাও তো লাল, তাই না? নামের সাথে জায়গাটার খুবই মিল আছে। লালপুর, লাল মাটির দেশে আমরা আজকে পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন শুশুনিয়া পাহাড়। এখন রাস্তা উঁচু নিচু হতে শুরু করেছে, একটু বাঁক, একটু চড়াই, আর শেরপা যেন আরও চনমনে হয়ে উঠেছে। এই ঢেউ খেলানো রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছে প্রতিটা বাঁকই যেন একটা নতুন অ্যাডভেঞ্চার। দূরে দেখা গেল একটুখানি পাহাড়ি রেখা, ওটাই শুশুনিয়া। সকালের আলো পড়ায় পাহাড়টা যেন লালচে হয়ে উঠেছে। একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে মনের মধ্যে, যেন এতক্ষণ ধরে চলা প্রতিটা কিলোমিটার যেন পুরস্কার হয়ে ফিরছে। পাহাড়ের দিকে যাওয়ার শেষ অংশটা অসাধারণ, দুপাশে গাছের সারি মিলে যেন প্রকৃতির টানেল তৈরি করেছে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে রাস্তায়, আর আমি সেই আলো ছায়ার ভেতর দিয়ে চলেছি, যেন মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছি। এখন আমি পৌঁছে গেছি পাহাড়ের পাদদেশে। ঠান্ডা বাতাস মুখে লাগছে, পাহাড়ের দিকে তাকিয়ে মনে হলো আজ আমি শুধু একটা গন্তব্যে পৌঁছাইনি, আমি প্রকৃতির এক নতুন রূপের মুখোমুখি হয়েছি।
পেছনের সবুজ পাহাড় আর সামনে উজ্জ্বল সকাল, মনটা ভরে গেল। বাঁকুড়া থেকে শুশুনিয়া পর্যন্ত এই পথটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাইডগুলির মধ্যে একটা। এই রাস্তা, এই বাতাস, এই লাল মাটি সব কিছুই যেন বলছে ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, ভ্রমণ মানে পথের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা। তো আমাদের যে মেন ডেস্টিনেশন ছিল শুশুনিয়া হিল, আমাদের বাড়ি থেকে আজকের প্রথম পর্বে। তো এই যে শুশুনিয়া আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে 600 মিটার দেখাচ্ছে। আমরা যেই হোমস্টেটা নিয়েছি সেই হোমস্টের নাম আর হোমস্টের বাকি ডিটেলস সেটা তো আমি আপনাদের দেবই। আর এখান থেকে মাত্র 500 মিটার মতো দূরে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটাই। শুশুনিয়া ছাতনা বাঁকুড়া। তো আজকে আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে মুরুডবাহা ইকো পার্ক। এটাই হচ্ছে সেই মুরুডবাহা ইকো পার্ক। হ্যাঁ, বুকিং আছে। আচ্ছা, তো আমাদের যে মেন ডেস্টিনেশন ছিল মুরুডবাহা ইকো পার্ক, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে আসার পর এখনও রুম যেহেতু রেডি হয়নি, আমরা ব্রেকফাস্ট রাস্তায় যেহেতু করিনি, আমরা এখান থেকে ভেবেছিলাম বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করবো, কিন্তু এখানেই বললো এখানে ব্রেকফাস্ট ভালো পাওয়া যায়। তো 60 টাকা করে প্লেট নিল, আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখান থেকে খেয়ে আমরা কিন্তু রুমে এন্ট্রি করার পর এখান থেকে সাইট সিন করতে বেরিয়ে যাবো। সাইট সিনে গিয়ে আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো কিন্তু পুরোটাই থাকবে আমার নেক্সট এপিসোডে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর এখানে যে আমি পৌঁছে গেলাম যে মুরুডবাহা ইকো পার্ক, এখানে রিভিউটা কিন্তু আমি আপনাদের দেখাবো। আর এখানে আসতে গেলে কীরকমভাবে আসতে হবে, এখানে থাকতে গেলে কীরকম খরচা কত, পুরো ডিটেলসে থাকবে। তো আমরা এখানে 60 টাকা দিয়ে আমরা এখন পার প্লেট নিয়েছি। কীরকম খেতে বলো? তো 60 টাকা খাবার সাফিসিয়েন্ট খাবার, বাইরে গেলেও আশা করি এর নিচে পাওয়া যাবে না। 10-20 টাকা এদিক ওদিক হবে, আপনারা চাইলে বাইরেতেও খেতে পারেন। আমি যেহেতু টাইমের আবার বাইরে যাব, ওই জন্য যেহেতু রুম রেডি করছি, এখান থেকে খেয়ে আমরা রুমে এন্ট্রি করবো, কারণ ফ্রেশ হওয়ার আছে, আমাদের টাইম ম্যানেজটা আগে করতে হবে, কারণ আমাদের অনেক জায়গা যাওয়ার আছে। তো সেই জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করছি। বাকি খাবার খুব সুন্দর, আমরা খাচ্ছি, টেস্ট আছে খাবারে ভালো, বেশ ভালো। 60 টাকা অনুপাতে ভালো খাবো নাকি ভালো, আপনার পেটও ভরবে। আর সঙ্গে সঙ্গে গরম ভেজে দিচ্ছে লুচি, এটা একটু বেশ একটা ভালো জিনিস। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর আমাদের প্রথম পর্বের যে আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে আমাদের শুশুনিয়া হিলের কাছে আমাদের মুরুডবাহা ইকো পার্ক। তো এখানে পৌঁছে যাওয়ার পরে আপনাদের ব্রেকফাস্ট আমি দেখালাম, এখানেই করলাম আমি। আর আপনারা চাইলে বাইরেও করতে পারেন, সেক্ষেত্রে একটু কম খরচা হয়ে যাবে। আমরা বাইরে গেলাম না, যেহেতু এতটা জার্নি করে এসেছি, আর এখানে আমরা করে নিলাম। তো আপনাদের এই প্রথম পর্বটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এই পর্বটা এখানেই শেষ করছি। আমার কিন্তু আজকে এখানেই শেষ নয়, এখন আমরা এখান থেকে সাইট সিনে বেরিয়ে যাবো। তো সাইট সিন আমরা কোথায় কোথায় করছি সেটা জানতে গেলে পরের এপিসোডে দেখতে হবে। আর আমি যে মুরুডবাহা ইকো পার্ক যেটা আছে, এর রিভিউটা আমি যখন দেবো তখনই আমার রুম টুরটাও একবারে দেখিয়ে দেবো। তাহলে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের এপিসোডে অপেক্ষায় থাকবেন। আর খুব তাড়াতাড়ি পরের এপিসোডে আবার কথা হচ্ছে। আর পরের এপিসোডে থাকছে আর সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর লোকেশন, আর অনেক এরকম অজানা তথ্য যেগুলো এই জায়গায় এলে আপনারা পাবেন। তো এইভাবে যদি আপনারা 2 দিনের জন্য ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা এপিসোড দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরের পর্বে।